প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে এই সেশনে, এই রিভিউ সেশনে স্বাগতম, সুস্বাগতম। আজকের কোর্সটি হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের পরিকল্পনা বিষয়ক আলোচনা। আজকে যে সুনির্দিষ্ট আলোচনা তোমাদের সেশনের জন্য আমি নির্ধারিত করেছি সেটি হচ্ছে পরিকল্পনার প্রকারভেদ, এবং তোমরা ভালোভাবেই অবগত আছো যে এই বিষয়টি নিয়ে আলোচনা চলমান। বিগত ক্লাসে আমরা পরিকল্পনার প্রকারভেদ নিয়ে কথা বলেছি। তারই ধারাবাহিকতায় আজকে যেটুকু আলোচনা হয়েছে তার পরবর্তী অংশটুকু আমরা আলোচনায় আনব। আচ্ছা, আজকে দিনের জন্য কি কোনো পরিকল্পনা ছিল বলো তো? তুমি কি কোনো মুহূর্ত, কোনো সময়কে পরিকল্পনার বাইরে রাখতে পারো? আসলে কি সেটি সম্ভব? আমরা মূলত প্রতিটি ক্লাস শুরুর আগে একটি ফিডব্যাক সেশন শুরু করি, যেখানে আসলে মূলত আমাদের বিগত কোর্সগুলোর একটি রিভিউ আমরা সামনে আনার চেষ্টা করি, এবং আমাদের যে পারসেপশন লেভেল সেটাকে আমরা কিছুটা হলেও জাস্টিফাই করি। যে সত্যি কথা বলতে, যে আমাদের যে প্রচেষ্টা অব্যাহত আছে এর দ্বারা তোমরা উপকৃত হও সেটা আমরা মনে প্রাণে চাই, এবং তার জন্য দরকার কিন্তু আসলে যৌথ প্রচেষ্টা। শিক্ষার্থীরা, যে যে কথা দিয়ে ক্লাসটি শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের দিনের শুরুটা কিভাবে হয়, আমাদের বছরের শুরুটা কিভাবে হয়, আমাদের প্রতিটি উদ্যোগের পেছনে আসলে কি থাকে, আজকের যে ক্লাস এর পেছনে পূর্ববর্তী ভাবনাটাই বা কি, এই বিষয়গুলো আমরা যদি একটু বিবেচনায় আনি তাহলে পরিকল্পনা এবং পরিকল্পনা সংক্রান্ত যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেগুলো আমাদের কাছে ক্রমান্বয়ে কিন্তু সুস্পষ্ট হয়ে যাবে, এবং এই বিষয়গুলো আমাদেরকে মোটিভেট করবে পরবর্তীতে আমাদের যে বাস্তবতা আছে, পারিপার্শ্বিকতার সাথে আমরা আমাদের যে টেক্সটকে সেটা মিলিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের একটা বাড়তি মোটিভেশন তৈরি হবে। অর্থাৎ আমরা যা কিছু বইয়ের পাতায় শিখছি, টেক্সট থেকে যেটুকু তোমাদের দেওয়া হচ্ছে সেটা যদি আমাদের প্রাত্যহিক জীবনের, দৈনন্দিন জীবনের পারিপার্শ্বিকতার যে জগৎ আছে সেখান থেকে যদি আমরা তার সোর্সগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি, অর্থাৎ টেক্সটের বিষয়বস্তুকে যদি আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের সাথে অ্যাড করতে পারি, অ্যাটাচ করতে পারি, তখনই কিন্তু আসলে তোমার পারসেপশনটা বিল্ড আপ করবে, তোমার রাইট কনসেপশন কিন্তু ক্রিয়েট করা সম্ভব হবে। এবং সৃজনশীল ধারার মোদ্দা কথা বা মূল উপজীব্যই কিন্তু আসলে এটি যে তোমার পারসেপশন লেভেল, তোমার যে সৃজনশীল ভাবনা, তোমার যে উদ্ভাবনী ভাবনা, তোমার যে মনোজগতে বিষয়বস্তু সম্পর্কে সুস্পষ্টতা এবং বিষয়বস্তু সংক্রান্ত যে আত্মস্থতা, সেটি যেন প্রতিষ্ঠিত হয়, এটি কিন্তু আসলে মূল সৃজনশীল ভাবনা। সৃজনশীল ভাবনার মধ্য দিয়ে আসলে কোনো কিছু হারিয়ে যায় না, বরং ক্রমান্বয়ে কিন্তু বিষয়গুলো তোমাকে তাড়িত করে, প্রাণিত করে, এবং ওই বিষয়বস্তুগুলোর মধ্য দিয়ে কিন্তু তুমি বাস্তবতাকে, তোমার যে কর্মকাণ্ডগুলোকে তুমি অ্যাটাচ করার চেষ্টা করো, এবং সেখানে তোমার একটা আন্তঃসংযোগ তৈরি হয়। কার সাথে আন্তঃসংযোগ? তোমার যে টেক্সট আছে সেই টেক্সটের সাথে, তোমার যে বহির্জগৎ আছে, তোমার যে পারিপার্শ্বিক জগৎ আছে, তোমার যে দৈনন্দিন জীবন আছে, প্রাত্যহিক জীবন আছে, পারিবারিক জীবন আছে, সামাজিক জীবন আছে, তার সাথে যেন অ্যাটাচ হয়ে যায়। তো সেই ভাবনা থেকে আমরা প্রতিটি ক্লাস শুরু করি, এবং আমার বিশ্বাস আমার ভাবনার সাথে তোমরা যথেষ্ট সহমত পোষণ করো এবং একাত্ম হয়ে নিজেদেরকে মেলে ধরার চেষ্টা করো। আমরা পরিকল্পনায় আছি, আসলে কোনো কাজ, কোনো উদ্যোগই আসলে পরিকল্পনা বিহীন না। আজকের এই ক্লাস কিংবা ক্লাস পরবর্তী যে কোনো ভাবনাই কিন্তু আসলে পরিকল্পনা। ক্লাসটি চলমান আছে, ক্লাসের পরে তোমার যে ভাবনাটা উদ্রেক হবে, যেটা নিয়ে তুমি আগেই ভাবছো যে এই সেশনের পরে আমি কি করব,
এই সেশনের পরে পরবর্তী ক্লাসটা আমি কি করে অ্যাটেন্ড করব। এই যে তোমার আগাম কিছু প্রাক সিদ্ধান্ত, প্রাক চিন্তন, সেটি কিন্তু আসলে পরিকল্পনা। তাহলে এই বিষয়টি সম্পর্কে আসলে আমরা যতই গভীরে যাব ততই কিন্তু আসলে একটা সোর্স অফ প্লিজার তৈরি হবে, একটা আনন্দের উৎস তৈরি হবে, যে আমরা বিষয়টিকে কতটা চমৎকারভাবে নিজের মতো করে আঁকড়ে ধরতে পারছি। আর এই যে নিজের মতো করে একটা বিষয়বস্তুকে সম্পৃক্ত করা, আঁকড়ে ধরা, সেটি কিন্তু আসলে তোমার মূল দক্ষতা এবং সৃজনশীল ভাবনার মূল উদ্দেশ্য। পরিকল্পনা, প্রাকচিন্তন, আগাম চিন্তা ভাবনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা হয়েছে। আমরা আলোচনায় ছিলাম পরিকল্পনার প্রকারভেদ। তো পরিকল্পনার প্রকারভেদের ক্ষেত্রে আমি কয়েকটি ভিত্তি বা কয়েকটি ক্রাইটেরিয়ার কথা বলেছি। সেই ক্রাইটেরিয়াগুলো কি কি হতে পারে? প্রকৃতিগতভাবে যে প্রকারভেদ, তারপরে কি ছিল মেয়াদ ভিত্তিক, অর্থাৎ মেয়াদের ভিত্তিতে, সময়ের ভিত্তিতে যে প্রকারভেদটা আমরা করে থাকি, এটি একটি বেসমেন্ট বা প্ল্যাটফর্ম। এরপরে আমরা কি বলেছিলাম যে সাংগঠনিক কাঠামো বা সাংগঠনিক স্তরের ভিত্তিতে আমরা কি করে পরিকল্পনা ভাগ করি। তাহলে মূলত তিনটি ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা পরিকল্পনাকে বিভাজন করার চেষ্টা করি, পরিকল্পনা শ্রেণীবিন্যাস আমরা চিত্রিত করার চেষ্টা করি। একটি হচ্ছে প্রথমত প্রকৃতিগতভাবে বা যে সাধারণ যে চলমানতা, সাধারণ যে আচরণগত বিষয়, সেই দৃষ্টিকোণ থেকে পরিকল্পনাকে কয় ভাগে ভাগ করা যায়। আমরা দেখেছিলাম সেক্ষেত্রে লক্ষ্য কি ছিল, প্রকারভেদের মধ্যে আমাদের ছিল লক্ষ্য ছিল, তারপরে আমাদের স্থায়ী পরিকল্পনা ছিল, আমাদের একার্থক পরিকল্পনা ছিল, মনে আছে নিশ্চয়। তারপরে মেয়াদ ভিত্তিক, অর্থাৎ সময়ের মানদণ্ডে, সময়ের পরিসীমা অনুযায়ী আসলে আমরা পরিকল্পনাকে কটি ভাগে ভাগ করেছিলাম। সেখানে আমরা তিনটি প্রকারভেদ পেয়েছিলাম। তার মধ্যে ছিল স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। নিশ্চয় শিক্ষার্থীরা সেটি তোমাদের মনে আছে। তো প্রকৃতিগতভাবে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছিলাম। সেটি হচ্ছে আমার লক্ষ্য, দ্বিতীয়টি হচ্ছে আমাদের স্থায়ী পরিকল্পনা, তারপরটি ছিল কি আমাদের একার্থক পরিকল্পনা। আমি একটু স্লাইডে আসি, তাহলে বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। শিক্ষার্থীরা, ঠিক আছে, অসুবিধা। শিক্ষার্থীরা তোমরা স্লাইডের দিকে লক্ষ্য করো। এখানে আমরা পরিকল্পনার যে প্রকৃতিভিত্তিক শ্রেণী বিভাজন সেটি দেখিয়েছি। প্রথমে ছিল স্থায়ী পরিকল্পনা। স্থায়ী মানে কি? যে পরিকল্পনাটা আসলে অনেকটা স্থায়ী ভিত্তিতে, অর্থাৎ কিছুটা দীর্ঘমেয়াদী বাস্তবতার আলোকে বা প্রাতিষ্ঠানিক একটি মানদণ্ড হিসেবে চিহ্নিত হয়, সেটি কিন্তু আসলে আমাদের স্থায়ী পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনার মধ্যে কি থাকে? আমাদের নীতি থাকে, আমাদের পদ্ধতি থাকে, কার্যপ্রণালী থাকে, কৌশল থাকে, বিধি থাকে। আর সবার উপরে কি ছিল? লক্ষ্য। লক্ষ্যটা কি বলতো? লক্ষ্য হচ্ছে পরিকল্পনার অভিপ্রেত ফল, অর্থাৎ আমরা যা অর্জন করতে চাই, আমরা যে প্রত্যাশা করি, সেটি কিন্তু আসলে লক্ষ্য। এই করোনাকালে আমাদের দেশ, আমাদের রাষ্ট্র বিভিন্ন ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রা চিহ্নিত করে, যে প্রত্যাশাটুকু প্রতিষ্ঠা করে, সেটি কিন্তু আসলে আমাদের লক্ষ্য, তাই না? আজকে আমরা যে এই যে ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের মুখোমুখি হয়েছি, এটিও কিন্তু এই দুর্যোগকালীন বা বিপর্যয়ের সময় আমাদের একটি লক্ষ্যমাত্রার মধ্যে চিহ্নিত হতে পারে। এই লক্ষ্যের মধ্যে থাকে উদ্দেশ্য, এই লক্ষ্যের মধ্যে থাকে মিশন, এই লক্ষ্যের মধ্যে থাকে ভিশন, এই লক্ষ্যের মধ্যে থাকে বাজেট, এই লক্ষ্যের মধ্যে থাকে সময় অভিজ্ঞতা, ইত্যাদি ইত্যাদি। তাহলে লক্ষ্য এবং উদ্দেশ্য অনেকাংশে সমার্থক। উদ্দেশ্য হচ্ছে একটি সামগ্রিক ভাবনা,
যাকে কেন্দ্র করে আসলে প্রাতিষ্ঠানিক বা সাংগঠনিক কর্মকাণ্ডগুলো পরিচালিত হয়। আর সেই উদ্দেশ্যকে যখন আমরা আরো সুনির্দিষ্ট করি, আরো সুচিন্তিত করি, আরো আহ, সুনির্দেশিত করি, তখনই সেটি হয়ে যায় লক্ষ্য। তাহলে দেখা যাচ্ছে যে উদ্দেশ্য এবং লক্ষ্য কিন্তু আসলে একে অপরের পরিপূরক। এই জায়গায় কিন্তু আমরা একটা দ্বন্দ্ব সৃষ্টি করি, একটা অস্পষ্টতা তৈরি করি যে লক্ষ্য আর উদ্দেশ্য এক কিনা। আসলে অনেকাংশেই বিষয়টি একই, একে অপরের পরিপূরক, একে অপরের সম্পূরক বা বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে। সেই লক্ষ্যের মধ্যে কি ছিল? উদ্দেশ্য আছে, সেই ভিশন আছে। ভিশন মানে আসলে আমার স্বপ্ন, আমরা যেখানে যেতে চাই, যেখানে পৌঁছতে চাই। মিশন কি? মিশন হচ্ছে সেই লক্ষ্য, সেই অভীষ্ট স্থানে পৌঁছানোর জন্য আমাদের যে নিয়মতান্ত্রিক, যে সুসংগঠিত যে কর্মপ্রচেষ্টা, যে কাঠামোবদ্ধ যে রূপরেখা বা আমাদের কোর্স অফ অ্যাকশনস, সেটি কিন্তু আসলে মূলত আমাদের মিশন। বাজেট সম্পর্কেও আমরা আলোচনা করেছিলাম যে বাজেট হচ্ছে যে আয় এবং ব্যয়ের একটি পারস্পরিক তুলনা কাঠামো, তাই না? আমরা সরকারের বাজেটের কথা শুনি, শিক্ষা প্রতিষ্ঠানের বাজেটের কথা শুনি, কিংবা পারিবারিক বাজেটের কথাও শুনি। বাবা মা সাংসারিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কিন্তু বাজেট করেন। এই বাজেটের উদ্দেশ্য হচ্ছে যে আয়ের সাথে সঙ্গতি রেখে ব্যয় সম্পন্ন করা এবং আয়ের সাথে ব্যয়ের একটি ভারসাম্য রক্ষা করা। তাহলে বাজেট আসলে একটি আর্থিক পরিকল্পনা, যার মধ্য দিয়ে সম্ভাব্য আয় এবং ব্যয়ের পারস্পরিক প্রতিফলন ঘটে থাকে এবং যার ভিত্তিতে যেটি বিবেচনায় এনে আসলে অনেক ধরনের কার্যকর এবং ফলপ্রসূ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়ে থাকে। শিক্ষার্থীরা, আমরা পরিকল্পনার প্রকারভেদ নিয়ে আলোচনা করছি। এক্ষেত্রে আমরা লক্ষ্য সম্পর্কে একটু আলোচনায় আছি। তো লক্ষ্যের মধ্যে থাকছে মিশন, ভিশন। এই জায়গাটি তোমাদের আসলে ক্লিয়ার করতে হবে। শিক্ষার্থীদেরকে আমরা যখন মুখোমুখি হই বা আমরা যখন তোমাদের স্ক্রিপ্ট গুলো ইভ্যালুয়েট করি, তখন কিন্তু এই বিষয় সম্পর্কে একটা ব্যর্থকতা বা অস্পষ্টতা লক্ষ্য করা যায় যে আসলে বিষয়গুলো তোমরা গুলিয়ে ফেলছো। তাহলে ভিশন হচ্ছে যে একটি সামগ্রিক ভাবনা, একটি সামগ্রিক স্বপ্ন, একটি ওভারঅল প্রত্যাশা, সামগ্রিক প্রত্যাশার জায়গা, এবং সেটি অর্জনের জন্য যে তোমার নিয়মতান্ত্রিক পদক্ষেপ সমূহের সমষ্টি, সেটি কিন্তু আসলে আমাদের ভিশন। বাজেট হচ্ছে আর্থিক পরিকল্পনা, আর সময় অভিজ্ঞতা সেটা হচ্ছে যে সময় ভিত্তিক পর্যালোচনা একটি মানদণ্ড। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিষয়গুলোর সাথে আহ, এক হয়ে মনোযোগ তোমাদের ধরে রেখেছো। সেই অবস্থান থেকে আমরা এখন নেক্সট টপিকে যাচ্ছি যে স্থায়ী পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনার মধ্যে নীতি আছে। নীতি আমরা বলেছি যে পূর্ব নির্ধারিত মানদণ্ড, এটা বিগত ক্লাসে আলোচনা হয়েছে। মানদণ্ড হচ্ছে বেসিক প্রিন্সিপাল, যেগুলো হচ্ছে একটি আদর্শিক জায়গা সৃষ্টি করে, একটি আদর্শিক ভাবনা তৈরি করে, একটি যৌক্তিক প্ল্যাটফর্ম তৈরি করে। যেই যৌক্তিক মানদণ্ডের ওপরে থেকে আসলে একটি প্রতিষ্ঠান পরিচালিত বা প্রতিষ্ঠান অগ্রসর হয়। ঠিক আছে? আমাদের শিক্ষানীতি আছে, আমাদের স্বাস্থ্যনীতি আছে, আমাদের রাষ্ট্রনীতি আছে। এই রাষ্ট্রের নীতিগুলো কোথায় সন্নিবেশিত থাকে শিক্ষার্থীরা? আমাদের সংবিধানে। আমাদের শিক্ষানীতি অর্থাৎ আমাদের শিক্ষা কাঠামো কিভাবে চলবে, শিক্ষা কাঠামোর রূপরেখা কি হবে, শিক্ষা কাঠামোর কি কি স্তর আছে, শিক্ষা কাঠামোর উদ্দেশ্য কি, এই সংক্রান্ত যে নীতিমালাগুলো আছে সেগুলো প্রতিষ্ঠার দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়। যে ক্ষেত্রে অন্যান্য মন্ত্রণালয় সমূহ বা সংশ্লিষ্ট অধিদপ্তর বা বিভাগ সমূহ তাদের সহযোগী ভূমিকা পালন করে এই নীতিগুলো চিহ্নিত করা এবং প্রতিষ্ঠার ক্ষেত্রে। কার্যপ্রণালী হচ্ছে
যে প্রসিডিউর, যেটাকে আমরা বলে হয় প্রসিডিউর, অর্থাৎ কিভাবে কাজ করব সেই সংক্রান্ত যে ধারাবাহিক যে পদক্ষেপ, ধারাবাহিক যে উদ্যোগ, ধারাবাহিক যে কর্ম প্রচেষ্টা, তার সম্মিলিত রূপকেই আসলে কার্য প্রণালী বলে। দ্য হাউ দ্য ওয়ার্ক ইজ ডান, দ্য হাউ দ্য ওয়ার্ক শুড বি ডান, হাউ দ্য ওয়ার্ক শুড বি অ্যাপ্লাইড অর এক্সিকিউটেড। এই যে বাস্তবায়ন কৌশল, এই যে প্রয়োগিক কৌশল, সেটি কিন্তু আসলে কার্য প্রণালী, যেটাকে আমরা অনেক ক্ষেত্রে প্রসেস বলি, প্রসিডিউর বলি, কিংবা মেথড হিসেবে উল্লেখ করতে পারি। ঠিক আছে, কার্যপ্রণালীকে আমরা বলতে পারি কখনো কখনো প্রসেস, আচ্ছা প্রসেস বলা যেতে পারে, মেথড বলা যেতে পারে, প্রসিডিউর বলা যেতে পারে, বা এখানে আমরা সেট অফ কোর্স অফ অ্যাকশনস, হ্যাঁ, এটা আমরা উল্লেখ করতে পারি শিক্ষার্থীরা, অফ অ্যাকশনস। তোমরা একটু ফলো করো, প্রসেস কিংবা মেথড, কিংবা যদি আমাদেরকে প্রসিডিউরের কথা বলি, কিংবা সেট অফ অ্যাকশনস, এখানে আমরা উল্লেখ করতে পারি। ঠিক আছে, তাহলে এর মধ্যে কিন্তু আসলে কার্যপ্রণালীকে আমরা খুঁজে পেতে পারি যে কিভাবে কাজটি করব, কাজ করার ধরনটা কি, কৌশলগত ভাবনাটা কি। এর মধ্যে আছে পদ্ধতি। পদ্ধতি হচ্ছে যে পূর্ব নির্ধারিত কার্যপ্রণালীর যে সুনির্দিষ্ট যে কার্যভিত্তিক যে কর্মকৌশল, সেটি হচ্ছে আসলে পদ্ধতি। পদ্ধতি হচ্ছে যে প্রত্যেকটা কাজের কর্মপদ্ধতি এক নাও হতে পারে, কর্মকৌশল এক নাও হতে পারে। এটি যখন আমরা বিভাজন করি, অর্থাৎ প্রত্যেকটি কাজের জন্য আলাদাভাবে চিহ্নিত করি, তখন একটি বিশেষ পদ্ধতি হিসেবে সেটিকে দাঁড় করানো যায়। যেমন বর্তমানে যে পাঠদানের কৌশলটি চলছে, সেটি হতে পারে কি ডিজিটাল পদ্ধতি, তাই না? আমরা অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস সম্পাদন করছি, এটি হচ্ছে একটি পদ্ধতি। কিংবা এখন যান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে চাষাবাদ হচ্ছে, সেটি হচ্ছে কৃষির যান্ত্রিকীকরণ, এটি একটি পদ্ধতি, তাই না? তাহলে পদ্ধতির গত বিষয় আছে, সেটি বিভিন্ন কার্যের ধারার সাথে সম্পৃক্ত, যে ওই কাজটি, ওই সুনির্দিষ্ট কর্মকাণ্ডটি কিভাবে আসলে আমরা পরিচালনা করব বা বাস্তবায়ন করব। বিধি, বিধি হচ্ছে ওই নীতির আঙ্গিকে যখন আমরা কিছু আইন, কিছু বিধি বিধান প্রস্তুত করি, নীতির আলোকে যখন আমরা সুনির্দিষ্ট কিছু নির্দেশনা চূড়ান্ত হিসেবে প্রতিষ্ঠা করি, তখনই সেগুলো হয়ে যায় বিধি। ঠিক আছে, তো শিক্ষার্থীরা আমরা জানি যে স্বাস্থ্যবিধির কথা বলা হচ্ছে, তাই না? বাজারজাতকরণের ক্ষেত্রে কিছু বিধি আছে, ব্যবসায়িক কিছু বিধি আছে। এই বিধির মধ্যে নর্মস থাকে। এই বিধির নর্মস মানে হচ্ছে যে কিছু নীতিগত জায়গা থাকে, কিছু আদর্শিক জায়গা থাকে, কিছু যৌক্তিক বাস্তবতা থাকে। বিধি অবশ্যই নীতি যেমন বাস্তবতা কেন্দ্রিক এবং যৌক্তিক কাঠামোর উপর প্রতিষ্ঠিত, কাজে সেই নীতির আলোকে যখন বিধি প্রবর্তিত হয়, সেটিও অবশ্যই যৌক্তিক বা আদর্শিক মানদণ্ডের উপরে প্রতিষ্ঠিত, তাই না? এখন যেমন স্বাস্থ্যবিধির কথা বলা হয়েছে, ছোট ছোট কিছু নিয়ম কানুন, যেগুলোকে আমরা অনুসরণ করে আমরা নিজেদের নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারি। এবং এই নীতিগুলো, এই বিধিগুলো আসলে আনুষ্ঠানিকভাবে আমাদের সামনে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমূহ এই বিধিমালাগুলো সবার জন্য অনুসরণযোগ্য বা সার্বজনীন একটি নির্দেশনা হিসেবে প্রতিষ্ঠা করেছে। আচ্ছা শিক্ষার্থীরা, এরপরে আসো আমরা একার্থক পরিকল্পনায়, এটি নিয়ে গত ক্লাসে আলোচনা হয়েছিল, মনে আছে তোমাদের নিশ্চয়ই? একার্থক পরিকল্পনা কি? যার একটি অর্থ থাকে, তাই না? আচ্ছা এখন দেখো তো, বোর্ডে আমি কয়েকটা বিষয়, কয়েকটা ক্লু তোমাদের জন্য দিয়েছি। একটা করোনা মোকাবেলার যে পরিকল্পনা, সেটাই কি ধরনের পরিকল্পনা, কোন পরিকল্পনার মধ্যে পড়তে পারে? কিংবা
পেঁয়াজের সংকট নিরসনের পরিকল্পনা, এটি কোন প্রকৃতির পরিকল্পনা তোমরা ভাবো। এগুলো তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট হিসেবেও থাকতে পারে, পরবর্তীতে তোমরা এগুলো নিজেদের চিন্তা ভাবনার ভিত্তিতে উপস্থাপন করে আমাদের কাছে প্রদর্শন করতে পারো যখন পরিবেশ স্বাভাবিক হবে। পদ্মা সেতু প্রস্তুত বা পদ্মা সেতু নির্মাণের যে বিষয়টি, সেটি আসলে কোন পরিকল্পনার মধ্যে পড়ে? হ্যাঁ, এটি রাষ্ট্র কিভাবে এটার পৃষ্ঠপোষকতা করছে বা এই পরিকল্পনা কে প্রণয়ন করেছে, এর প্রণয়নকারী কর্তৃপক্ষকে, সেটিও আমাদের জানা উচিত। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার যে প্রতিষ্ঠা, আজকে বাংলাদেশ সরকারের বা বাংলাদেশ নামক রাষ্ট্রের সবচেয়ে বড় সফলতার একটি জায়গা হচ্ছে যে আমরা এই দুর্যোগকালীন সময়েও আমাদের সমস্ত কর্মপ্রচেষ্টা অব্যাহত রেখেছি। সেটি সম্ভব হয়েছে ডিজিটাল বাংলাদেশ নামক যে আন্দোলন, যে ম্যাস মুভমেন্টটা আমরা দাঁড় করাতে পেরেছি তার ফলশ্রুতিতে। অর্থাৎ অনলাইনের মাধ্যমে, ইন্টারনেট প্রক্রিয়ার মাধ্যমে, কম্পিউটার প্রযুক্তিকে ব্যবহার করে, আইসিটিকে ব্যবহার করে আমরা আসলে এই ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রয়াস কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। ঠিক আছে, এখন তোমরাই উত্তরগুলো খুঁজে নেওয়ার চেষ্টা করো এবং পরবর্তীতে সুযোগ পেলে তোমরা নিজেদের মধ্যে এগুলো শেয়ার করবা। করোনা মোকাবিলার যে পরিকল্পনাটি, এটি কি হতে পারে? এটি দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা হতে পারে, এটি একার্থক একটি পরিকল্পনা হতে পারে। কারণ করোনা নামক যে বিপর্যয়, যে মহামারী, এটি কিন্তু আসলে মানে ইতিহাস যেটা বলে যে এটি যে সারা জীবনের কোনো বিষয় নয়, এটি যে আসলে কখনোই প্রশমিত হবে না, ব্যাপারটি সেরকম নয়। একটা সময় পরে এটি নিয়ন্ত্রণে আসবে। কাজে সেই দৃষ্টিকোণ থেকে এটি একটু মেয়াদ ভিত্তিক পরিকল্পনার মধ্যে আনা যেতে পারে। কিংবা অনেকে গবেষণালব্ধ ফলাফল থেকে বলার চেষ্টা করছে যে এটি করোনা নামক বা কোভিড-19 এর যে প্রকোপ, সেটি একটা স্থায়ী রূপ নিতে পারে দীর্ঘকালীন সময়ের জন্য। সেক্ষেত্রে আমরা এটিকে স্থায়ী পরিকল্পনার অধীনে এনে এটি মোকাবেলার জন্য সমন্বিত কর্মপ্রচেষ্টা দাঁড় করাতে পারি। পদ্মা সেতু, পেঁয়াজের সংকট নিরসন। আমরা জানি যে আমি সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতে পছন্দ করি, কারণ এই বিষয়গুলো নিয়ে সবাই আসলে ভাবে। হ্যাঁ, সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষকেই এই বিষয়গুলো কিন্তু ভাবায়। পেঁয়াজের যে অসহনীয় মূল্যবৃদ্ধি বিগত কয়েক বছর ধরে, যেটি আমাদেরকে আসলে একটি সংকটের জায়গায় দাঁড় করিয়েছে। তো এই সংকটকে বারবার যেন আমরা প্রশ্রয় না দিই, এটির যেন বারবার পুনরাবৃত্তি না ঘটে, সেই জন্য যদি একটি রাষ্ট্রীয় বা জাতীয় পরিকল্পনা গ্রহণ করা হয়, সেটি বা কি ধরনের পরিকল্পনা হতে পারে? শিক্ষার্থীরা, আমি বারবার বলার চেষ্টা করি যে তোমার টেক্সটকে তোমার বাস্তবতার আলোকে, তোমার পারিপার্শ্বিকতার আলোকে মিলিয়ে নাও। তাহলেই আসলে সত্যিকার অর্থে তোমার যে উদ্ভাবনী শক্তি, তোমার যে সৃজনশীল মানসিকতা, সেটি বিকাশ হবে। শুধু সৃজনশীল একটি টাইটেল না, সৃজনশীল একটি টেমপ্লেট না, সৃজনশীল আসলে সত্যি কথা বলতে তোমার চিন্তা চেতনার উদ্রেক সৃষ্টিকারী একটি উদ্দীপক বা একটি উৎস। আর সেটি যদি না হয়, তাহলে সৃজনশীলের যে মহত্ব, যে তাৎপর্য, সেটি কিন্তু আমরা উপভোগ করতে পারবো না। তাহলে আবারও সেই সংকটের জায়গায় ফিরে আসি যে পেঁয়াজের সংকট নিরসনের জন্য সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনার আশ্রয় নিতে পারে, কিংবা মধ্যমেয়াদী পরিকল্পনার আশ্রয় নিতে পারে, বা এটি একটি একার্থক পরিকল্পনার মধ্যেও সরকার এটিকে ফেলতে পারে। অর্থাৎ একটি নির্দিষ্ট কর্মসূচি বা প্রকল্পের অধীনে পেঁয়াজের বাজার মূল্য নিয়ন্ত্রণ, সর্বোপরি পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি, পেঁয়াজের চাষাবাদ বৃদ্ধি সংক্রান্ত একটি সুবিন্যস্ত, একটি সুনিয়ন্ত্রিত উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। তাহলে এটিকে আমরা মেয়াদ ভিত্তিক পরিকল্পনার মধ্যেও আনতে পারি। এখন তুমি বিষয়টিকে যেই ক্যাটাগরির মধ্যেই ফেলো না কেন, সেক্ষেত্রে কিন্তু তোমার যুক্তি বা তোমার অবস্থানের পক্ষে অবশ্যই একটি
বাস্তবতা থাকতে হবে। ঠিক আছে? শিক্ষার্থীরা, তাহলে আমরা পেঁয়াজ সংকট নিরসনের বিষয়টিকে একটি মধ্যমেয়াদী কিংবা একটি একার্থক পরিকল্পনার মধ্যে আনতে পারি, যে আগামী 5 বছরের মধ্যে আমরা পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হব এবং পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাজার নিয়ন্ত্রণ করব, বাজার ব্যবস্থাকে আরো শক্তিশালী করব, এখানে যে মধ্যস্বত্বভোগী যারা আছে তাদেরকে প্রতিরোধ করব, ভোক্তা অধিকার আইন প্রতিষ্ঠা করব। এই জাতীয় উদ্যোগগুলো গ্রহণের মাধ্যমে আসলে আমরা একটি প্রকল্প নিতে পারি। অথবা কৃষি উৎপাদনের ক্ষেত্রে একটি সীমারেখা আমরা নির্ণয় করতে পারি, যে আগামী 5 বছরের মধ্যে আমরা এত হেক্টর জমিতে পেঁয়াজের উৎপাদন করব বা পেঁয়াজের আবাদ করব, চাষাবাদ করব। এইটাও একটি প্রকল্পের মধ্যে আমরা নিয়ে আসতে পারি, যেটি আমাদেরকে একটি সফলতা এনে দিবে, যা আমাদের এই সংকট নিরসনের ক্ষেত্রে একটি সহায়ক ভূমিকা পালন করবে। আসুন, পদ্মা সেতু, আমাদের শব্দের পদ্মা সেতু আমাদের জাতীয় অহংকারের প্রতীক, আমাদের সমন্বিত প্রচেষ্টার একটি মাইল ফলক, সেটি হচ্ছে পদ্মা সেতু। এই পদ্মা সেতু আসলে আমাদের চিন্তা ভাবনা, আমাদের অগ্রগতির একটি সোপানও আমরা বলতে পারি। এটি আসলে কি, এটি কোন পরিকল্পনার মধ্যে পড়ে? তাহলে কার্যত যদি আমরা বলতে পারি যে এটি একার্থক পরিকল্পনার মধ্যে ভাবা যেতে পারে, কারণ এটি একটি সুনির্দিষ্ট পরিকল্পনা, এটির জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা আছে, এটির জন্য একটি সুনির্দিষ্ট প্রকল্প স্থাপন করা হয়েছে এবং সুনির্দিষ্ট মেয়াদের মধ্যে কিন্তু এই প্রকল্পের বাস্তবায়ন সম্পন্ন হবে। এটা একটি মেগা প্রজেক্ট, তাই না? বাংলাদেশে যে কটা মেগা প্রজেক্ট আছে তার মধ্যে এটি একটি মেট্রো রেল প্রকল্প আছে, ঢাকাকে সমন্বিত এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থায় আনার জন্য যে এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে বা মেট্রো রেল প্রকল্প যেটা আমাদের চলমান আছে, সেটিও আমাদের একার্থক পরিকল্পনার একটি উদাহরণ হতে পারে। শিক্ষার্থীরা, আমরা শিখব জীবনের জন্য, আমরা শিখব এগিয়ে যাওয়ার জন্য, আমরা শিখব আমাদের মানসিকতা উন্নত করার জন্য। শুধু পরীক্ষায় বেশি নাম্বার পাওয়াটাই কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য না। আমাদের ভিশন হচ্ছে আমাদেরকে বিশ্বমানের নাগরিক হিসেবে তৈরি করা, আমাদের জ্ঞান, আমাদের চিন্তা ভাবনার জায়গাকে অনেক বেশি বহুমাত্রিক করা এবং আন্তর্জাতিক বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলার উপযোগী করা। এটি কিন্তু আসলে আমাদের ভিশন। তো এই ভিশনটাকে মনে প্রাণে ধারণ করো, দেখবে যে তোমাদের শিক্ষা জীবন অনেক বেশি আনন্দময় হয়ে যাবে, অনেক বেশি প্রাঞ্জল হয়ে যাবে। পড়াশোনাটা তোমার কাছে সবচেয়ে বড় বিনোদন মনে হবে, সবচেয়ে আনন্দের বিষয় মনে হবে। বইয়ের জগৎ কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মেই তুমি নলেজকে সার্চ করো না কেন, সেই জ্ঞানের জগতই হবে তোমার আরাধ্য বা সাধনার অন্যতম একটি ক্ষেত্র। শিক্ষার্থীরা, তাহলে পদ্মা সেতুকে আমরা একার্থক পরিকল্পনার মধ্যে আনতে পারি। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার প্রচেষ্টা, এটি আমাদের ভিশন, আমাদের জাতিগত ভিশন, আমাদের রাষ্ট্রীয় ভিশন, আমাদের দেশের ভিশন। ঠিক আছে? তার জন্য আমরা বিভিন্ন ধরনের মিশন গ্রহণ করছি, আমাদের বিভিন্ন ধরনের কৌশলগত পরিকল্পনা আমাদেরকে গ্রহণ করতে হচ্ছে, পরিস্থিতিগত পরিকল্পনা গ্রহণ করতে হচ্ছে এবং সময় এবং বাস্তবতার সাথে তাল মিলিয়ে নিজেদেরকে পরিবর্তন করতে হচ্ছে। সেক্ষেত্রে অন্যতম অনুঘটক হিসেবে থাকতেছে বর্তমান সভ্যতার, বর্তমান তথ্য প্রযুক্তির অন্যতম উপকরণ কম্পিউটার প্রযুক্তি, বা এটিকে যদি আরেকটু সমন্বিতভাবে আমি বলতে চাই, সেটি হচ্ছে আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এই ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি থেকে কিন্তু আসলে এমআইএস এসছে, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এআইএস আসছে যেটাকে বলা হয় অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, জিআইএস আসছে, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম।
ঠিক আছে? তো এই যে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার কথাটি শুধু কিন্তু একটি স্লোগান না, একটি উচ্চারণ না, বরং এটি একটি কর্মপ্রচেষ্টা, এর একটি প্রায়োগিক দিক আছে, এর একটি ব্যবহারিক ক্ষেত্র আছে। সেটি শিক্ষার্থীরা তোমাদেরকে উপলব্ধি করতে হবে। তোমার হাতে যে স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন আছে, তোমরা যে অ্যাপস এর ব্যবহারের মধ্য দিয়ে ক্লাস দেখছো কিংবা পরীক্ষায় অংশগ্রহণ করছো অনলাইনে, এটিও কিন্তু সেই ডিজিটাল অ্যাপ্লিকেশনেরই একটি আহ, জ্বলন্ত উদাহরণ। অর্থাৎ আমরা অনলাইনে টিকিট করছি, আমরা অনলাইনে চিকিৎসা সেবা দিচ্ছি, আমরা অনলাইনে ভূমি জরিপের কাজ করছি। তাহলে দেখো, আমাদের রাষ্ট্রীয়, সামাজিক, আহ, দাপ্তরিক, প্রাতিষ্ঠানিক প্রতিটি ক্ষেত্রে কিন্তু আসলে আমরা একটা ডিজিটাল বাস্তবতা সৃষ্টি করতে পেরেছি, যেখানে অবাধ তথ্য প্রবাহ সৃষ্টি হয়েছে এবং তথ্য প্রবাহের পথ উন্মুক্ত হয়েছে, যার মধ্য দিয়ে তুমি অতি দ্রুততার সাথে তথ্য সংগ্রহ করতে পারো এবং সেই ব্যাপারে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করতে পারো। তাহলে ডিজিটাল বাস্তবতা কিন্তু আমাদেরকে গতিশীল করেছে, আমাদেরকে আরো বেশি বহুমাত্রিক করেছে, আমাদেরকে আরো বেশি মাল্টি ডাইমেনশনাল করেছে, আমাদেরকে আসলে সেই বিশ্বমানের প্রতিযোগিতা মোকাবেলার উপযোগী করেছে। শিক্ষার্থীরা, দুর্যোগের সময় কিন্তু এই দুর্যোগকে শক্তি মনে করে নিজেদেরকে গড়ে তোলো। অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে আমি কিন্তু যথেষ্ট সচেষ্ট থাকি। দুঃসময়ের মধ্যে কিছু আতঙ্ক থাকে, কিছু সংশয় থাকে, কিন্তু তোমার প্রাণশক্তির যেন এতটুকু ক্ষয় না হয়, প্রাণশক্তি যেন আরো বেশি তোমার সৃষ্টি হয়, প্রাণশক্তিতে আরো বেশি তুমি উজ্জীবিত হও, সঞ্জীবিত হও, সেটি কিন্তু আসলে প্রচেষ্টা থাকতে হবে। আমরা দোয়া করব, তোমাদের জন্য প্রত্যাশা করব, কিন্তু চেষ্টার যেন এতটুকু ত্রুটি না থাকে, এতটুকু ব্যত্যয় না থাকে, তাহলেই কিন্তু আমাদের সমস্ত উদ্যোগগুলো আসলে সফল হবে। শিক্ষার্থীরা, আমরা তাহলে একাত্মক পরিকল্পনার মধ্যে ছিলাম। এরপরে আমরা দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী কিংবা স্বল্পমেয়াদী পরিকল্পনা নিয়েও কথা বলেছি। আমরা স্বল্পমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে আমরা যেটা ইঙ্গিত দিয়েছিলাম যে স্বল্পমেয়াদী পরিকল্পনা 1 বছরের জন্য নির্ধারিত হয়, মধ্যমেয়াদী পরিকল্পনা 2 থেকে 5 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে, আর 5 বছরের ঊর্ধ্বে যে পরিকল্পনা আমরা বাস্তবায়ন করি সেটি আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তাহলে এখানে সময়ের আলোকে, সময়ের মানদণ্ডে, সময়সীমাকে বিবেচনা করে পরিকল্পনাগুলো গ্রহণ করা হয়। এখন কোন প্রতিষ্ঠান কোন ধরনের পরিকল্পনা গ্রহণ করবে সেটা নির্ভর করছে তার উদ্দেশ্য, তার লক্ষ্য, তার ভিশনের উপরে। আসলে আমরা যেই পরিকল্পনাটাই গ্রহণ করি না কেন, যেই ক্যাটাগরিতেই অবস্থান করি না কেন, মূল উদ্দেশ্য কিন্তু সেই পরিকল্পনার সফল বাস্তবায়ন। এবং সেটি বাস্তবায়নের জন্য যেই ধরনের পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন, প্রতিষ্ঠান কিন্তু সেই পরিকল্পনা গ্রহণের বিষয়ে বদ্ধপরিকর থাকে। তো শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমরা সাংগঠনিক স্তর ভিত্তিক পরিকল্পনার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আর বারবার বলছি যে শুধু অনলাইন প্ল্যাটফর্মে কে যথেষ্ট মনে করলে হবে না। আসলে সমস্ত চেষ্টাগুলো সফলতার মূল ক্ষেত্র হচ্ছে তোমার নিজস্বতা, তোমার স্বতন্ত্রতা, তোমার ঐকান্তিকতা। এই নিজস্ব প্রচেষ্টার জায়গাটাকে যদি তুমি আসলে উন্মোচিত করতে পারো, তাহলে যে কোনো বাস্তবতায় কিন্তু তুমি সফল হবে। এটি আমরা আত্মবিশ্বাসের সাথে, এটি দৃঢ় প্রত্যয়ের সাথে, এটি আমরা আহ উদাত্ত চিত্তে বলতে পারি। আবারও তোমাদের সেই হিরণময় সময়, আবারও তোমাদের সেই সম্ভাবনা বিকাশের প্রত্যাশা রেখে আজকে সেশনটি শেষ করতে যাচ্ছি। আশা করি তোমরা তোমাদের জন্য যে টেক্সটটি আছে সেটি ফলো করবে, পাশাপাশি দু একটা যদি কম্পারেটিভ রিলেটেড টেক্সট থাকে সেটিকে মিলিয়ে নিয়ে তোমরা তোমাদের কনসেপশন লেভেল, তোমাদের যে চিন্তাধারা, সেগুলোকে উন্নত করার চেষ্টা করবে। শিক্ষার্থীরা, ভালো থাকো। শীত এগিয়ে আসছে, কাজেই এটি আমাদের জন্য একটি থ্রেট, অর্থাৎ আমাদের যে স্বাস্থ্য বিশ্লেষক যারা আছে তারা আমাদের এই সময় আরো সাবধান হওয়ার বিষয়ে তাগিদ দিচ্ছে। বিষয়টি মাথায় রেখে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখবো।
আমরা সৃষ্টিকর্তার প্রতি অনুগত থাকব এবং আমাদের কর্মপ্রচেষ্টা অব্যাহত রাখবো। ধন্যবাদ সবাইকে।